সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। শাহবাগ মোড়ে আবারও ইনকিলাব মঞ্চের অবস্থান কেবল একটি সাময়িক রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বর্তমান বাংলাদেশের ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিরোধী রাজনীতি, গণ আন্দোলন এবং ডিজিটাল পরিসরে নিয়ন্ত্রণের প্রশ্নকে এক সুতোয় গেঁথে দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে আন্দোলন, আবেগ ও বিতর্ক তৈরি হয়েছে তা সাম্প্রতিক সময়ের অন্যতম গভীর রাজনৈতিক সংকেত বহন করে। এই প্রবন্ধে ইনকিলাব মঞ্চের আন্দোলন, হাদি হত্যার রাজনৈতিক তাৎপর্য, শাহবাগের প্রতীকী গুরুত্ব, তারেক রহমানের উপস্থিতি, রাষ্ট্রের ভূমিকা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত দমন নীতির অভিযোগ, এসব নিয়েই আজকের আলোচনা। প্রথমেই শাহবাগের প্রসঙ্গ। শাহবাগ কেবল একটি মোড় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক শক্তিশালী প্রতীক। ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র ও নাগরিক আন্দোলনে শাহবাগ ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে যে কোনো গোষ্ঠী যখন শাহবাগে অবস্থান নেয় তখন সেটি স্বাভাবিকভাবেই রাষ্ট্রের জন্য একটি বার্তা হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা শাহবাগ বেছে নিয়েছেন সচেতনভাবেই, কারণ এখানে অবস্থান মানেই জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা। শুক্রবার জুমার পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত টানা অবস্থান এবং পরে সাময়িকভাবে সরে গিয়ে আবারও শাহবাগে ফিরে আসা আন্দোলনের কৌশলগত দিককে স্পষ্ট করে। ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবি এক কথায় সরল: শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার। কিন্তু এই দাবির গভীরে রয়েছে বহুস্তর বিশিষ্ট রাজনৈতিক বাস্তবতা। হাদি ছিলেন কেবল একটি সংগঠনের মুখপাত্র নন, তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরপরই তার উপর হামলা অনেকের কাছে কাকতালীয় মনে হয়নি, বরং এটি নির্বাচন পূর্ব রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তদন্ত সংশ্লিষ্টরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করেছে। এই তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ছাত্রলীগ দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত একটি সংগঠন হিসেবে পরিচিত। ফলে হত্যাকাণ্ডের দায় কেবল একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং প্রশ্ন উঠছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়, বিচারহীনতার সংস্কৃতি এবং রাষ্ট্রীয় সদিচ্ছা নিয়ে। অভিযুক্ত ব্যক্তির ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ এই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। শহীদ শরীফ ওসমান হাদির চিকিৎসা ও মৃত্যুর ঘটনা প্রবাহ রাজনৈতিক বিশ্লেষণের দাবি রাখে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে বেসরকারি হাসপাতাল এবং শেষে সরকারের উদ্যোগে সিঙ্গাপুরে পাঠানো। এই ধারাবাহিকতা দেখায় যে রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, চিকিৎসার ব্যবস্থা করা হলেও কেন অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই? এই দ্বৈততা, একদিকে সহানুভূতির বার্তা, অন্যদিকে বিচারের অনিশ্চয়তা রাষ্ট্রের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। হাদির মৃত্যুর পর জানা যায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি তাকে একটি রাজনৈতিক ও আদর্শিক প্রতীকে রূপান্তরিত করেছে। প্রায় ১.৫ মিলিয়ন মানুষের অংশগ্রহণের দাবি সত্য হোক বা অতিরঞ্জিত, এটি স্পষ্ট যে হাদির জানাজা ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ জনসমাগম। এতে বোঝা যায় তার মৃত্যু সাধারণ জনগণের মধ্যে গভীর আবেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। এই আবেগকে ইনকিলাব মঞ্চ একটি সংগঠিত রাজনৈতিক দাবিতে রূপ দিতে চায়। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। দীর্ঘদিন পর তার প্রকাশ্য উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা, সবকিছুই রাজনৈতিক বার্তা বহন করে। তারেক রহমানের উপস্থিতির সময় ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা সাময়িকভাবে শাহবাগ ছেড়ে সরে যাওয়া এবং পরে পুনরায় অবস্থান নেওয়া দেখায় যে তারা পরিস্থিতির রাজনৈতিক সংবেদনশীলতা সম্পর্কে সচেতন। একই সঙ্গে এটি বিএনপি ও ইনকিলাব মঞ্চের সম্পর্ক নিয়েও নানা জল্পনার জন্ম দেয়। তারেক রহমানের কবর জিয়ারতের সময় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি এবং হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিএনপির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনার ইঙ্গিত দেয়। তবে তারেক রহমান কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হন। এটি দেখায় যে বিএনপি একই সঙ্গে নির্বাচন ও রাজপথের রাজনীতি সামলাতে চাইছে। এই দ্বিমুখী কৌশল ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা এখনও অনিশ্চিত। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ঘোষণায় আন্দোলনের কড়া অবস্থান স্পষ্ট। সরকারের উপদেষ্টারা সামনে এসে কথা বলা না পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা মূলত রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর শামিল। একই সঙ্গে হত্যার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং সহযোগীদের গ্রেফতারের দাবি আন্দোলনকে কেবল প্রতীকী নয়, বাস্তব রাজনৈতিক দাবিতে পরিণত করেছে।
এই দাবিগুলো পূরণ না হলে আন্দোলন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। এই পর্যায়ে এসে আলোচনায় আসে আন্তর্জাতিক মাত্রা, বিশেষ করে ভারতের প্রসঙ্গ। অভিযোগ করা হচ্ছে হাদি হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা রয়েছে। এই অভিযোগ এখনো প্রমাণিত নয়, কিন্তু এটি জনমনে ব্যাপক আলোড়ন তুলেছে। বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে সংবেদনশীল, ফলে এমন অভিযোগ রাজনৈতিক আবেগকে সহজেই উস্কে দিতে পারে। হাদিকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতীক হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা এই আবেগকে আরও তীব্র করেছে। পাকিস্তান ও শিখ নেতাদের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক বিক্ষোভ এবং বিদেশি গণমাধ্যমে বিষয়টি উঠে আসার দাবি হাদি হত্যাকে একটি আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনায় নিয়ে গেছে। যদিও এসব দাবির সবকিছু যাচাইযোগ্য নয়, তবুও এটি স্পষ্ট যে ইনকিলাব মঞ্চ ও সংশ্লিষ্ট গোষ্ঠী বিষয়টিকে আন্তর্জাতিকীকরণে চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতিতে কার্যকর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। সবচেয়ে বিতর্কিত অধ্যায় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত দমন নীতি। হাদি ইস্যুতে পোস্ট দেওয়া ব্যক্তিদের ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট উধাও হওয়ার অভিযোগ একটি গুরুতর প্রশ্ন তোলে। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত? সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বড় ফলোয়ার সংখ্যার পেজ রিমুভ হওয়ার ঘটনা এই অভিযোগকে আরও দৃশ্যমান করেছে। যদিও ফেসবুক বা মেটার পক্ষ থেকে নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবুও রাজনৈতিক রিপোর্টিং ও কপিরাইট অভিযোগের অপব্যবহারের বিষয়টি নতুন নয়। সাবেক সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বক্তব্য অনুযায়ী মেটার ভেতরে ভারতীয় বংশোদ্ভূত কিছু কর্মকর্তার একটি গোষ্ঠী রাজনৈতিক কন্টেন্ট সরাতে ভূমিকা রাখছে। এই দাবি প্রমাণের অভাবে বিতর্কিত হলেও এটি একটি বড় প্রশ্ন উত্থাপন করে। বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর সিদ্ধান্তে আঞ্চলিক ও রাজনৈতিক পক্ষপাত কতটা প্রভাব ফেলে? শেখ হাসিনার শাসনামলে বিরোধী কণ্ঠরোধে প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ আগে উঠেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিকে অনেকে দেখছেন ডিজিটাল দমন নীতির নতুন অধ্যায় হিসেবে। পিনাকি ভট্টাচার্যের বক্তব্য এই বিতর্কে আরেকটি মাত্রা যোগ করে। ফেক কপিরাইট রিপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ডিসেবল করার অভিযোগ বাস্তবসম্মত, কারণ এটি বিশ্বজুড়ে একটি পরিচিত কৌশল। তবে তিনি একই সঙ্গে দেশীয় চক্রের সংশ্লিষ্টতার কথাও বলেছেন, যা ইঙ্গিত দেয় যে সবকিছুর দায় বাইরের শক্তির ওপর চাপিয়ে দেওয়া সরলীকরণ হতে পারে। বাস্তবে ক্ষমতার ভেতরের ও বাইরের বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ এখানে জড়িত থাকতে পারে। সব মিলিয়ে হাদি হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের আন্দোলন বর্তমান বাংলাদেশের একটি বড় সংকটকে উন্মোচন করেছে। এটি কেবল একটি হত্যার বিচার চাওয়ার আন্দোলন নয়, বরং এটি বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা, রাষ্ট্রীয় নিরপেক্ষতা, আন্তর্জাতিক প্রভাব এবং ডিজিটাল মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নকে সামনে এনেছে। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান তাই একটি নির্দিষ্ট সময়ের খবর নয়, এটি ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার একটি ইঙ্গিত। এই সংকটের সমাধান কি? প্রথমত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া পরিস্থিতি শান্ত হবে না। দ্বিতীয়ত, রাষ্ট্রকে স্পষ্টভাবে জানাতে হবে যে রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে স্বচ্ছ যোগাযোগ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সর্বোপরি, রাজনৈতিক দলগুলোকে এই ঘটনাকে দায়িত্বশীলভাবে মোকাবেলা করতে হবে, যাতে এটি আরেকটি দীর্ঘস্থায়ী বিভাজনের উৎসে পরিণত না হয়। শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু হয়তো একটি ব্যক্তির জীবন অবসান, কিন্তু তাকে ঘিরে যে আন্দোলন, প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রতিধ্বনিত হবে। ইনকিলাব মঞ্চের শাহবাগ অবস্থান সেই প্রতিধ্বনিরই দৃশ্যমান রূপ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।